কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি চারটে চারদিক। শুক্রবার লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগে টাস্ক ফোর্স গঠন। 5 সদস্যের টাস্ক ফোর্সে রয়েছেন অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, শশী পাঁজা এবং সুজিত বসু। বিদেশে থাকাকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখবে এই টাস্ক ফোর্সের সদস্যরা। আমি মনে করি যে কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি, তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে যদি কোনো প্রয়োজন হয়। আশা করি প্রয়োজন হবে না, তা সত্ত্বেও অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী। পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা। এরা টোটালটাই যদি কখনো রেগুলার বসবে, মনিটরিং করবে, জেলাগুলোকে দেখে রাখবে, ব্লকগুলোকে দেখে রাখবে, কোথাও ঝড়জল হলেও দেখে রাখবে, কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলবে, ল অ্যান্ড অর্ডারও পুলিশ দেখে রাখবে, কনসার্ন ডিপার্টমেন্টের সাথেও কথা বলবে। যাবার আগে সিএস নিজে আজকে ডিএমএসপিদের নিয়ে একটা মিটিংও করছে, তাদের সমস্ত অ্যালার্ট করা হবে। আর মন্ত্রীদের পক্ষ থেকেও আমি মনে করি 4-5 জন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবে, এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোঅর্ডিনেশন করবে, নিজেরা সিদ্ধান্ত না নিয়ে। তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বোস, অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম, এই 5 জনের ওপরেও একটা টাস্কফোর্স জিওএম তৈরি করে দিয়ে গেলাম, যারা আমাদের সাথে যোগাযোগ রেখে, অফিসারদের সাথে যোগাযোগ রেখে নবান্নে কন্টিনিউয়াস বসে কাজকর্ম করবে। আমার সিএমও থেকেও সৌমরা আছে সব এখানে, তাছাড়া ওষুধ দপ্তরের সব অফিসাররা শান্তনু থেকে শুরু করে আছে, তারাও যোগাযোগ রাখবে যে কোনো কাজকর্মে। আরএসএস এর অখিল ভারতীয় প্রতিনিধি সভার 3 দিনের বৈঠক 21 থেকে 23 মার্চ হবে এই বৈঠকে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে আলাদা প্রস্তাব আনার সিদ্ধান্ত। আরএসএস এর সর্বোচ্চ নীতি নির্ধারক সভা হলো অখিল ভারতীয় প্রতিনিধি সভা। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে বেঙ্গালুরুতে দলের বাৎসরিক সভায় এই প্রস্তাব নেওয়া তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 2014 পর প্রথম মোহন ভাগবত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে চলেছে। মার্চের শেষেই প্রধানমন্ত্রীর সঙ্গে আরএসএস প্রধানের এই বৈঠকের সম্ভাবনা। খুব স্বাভাবিকভাবেই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক দিক থেকে। সে বিষয়ে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, এখনো পর্যন্ত এই বৈঠকের তাৎপর্য ঠিক কি বলে মনে করা হচ্ছে? কারণ এখনো পর্যন্ত জাতীয় সভাপতির ক্ষেত্রে জেপি নাড্ডার পরে কে আসতে চলেছেন সে বিষয়ে আরএসএস এর মতামত জানতে পারা যায়নি। বরং জেপি নাড্ডার কয়েকটি মন্তব্যকে কেন্দ্র করে বিজেপি যেন আরএসএস এর নির্ভরতা কমেছে বলেই মনে করা হচ্ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এই বৈঠক কিভাবে দেখছেন? দেখো, প্রথমেই বলি যে এখনো পর্যন্ত যা খবর আমাদের কাছে সেটা হচ্ছে 30শে মার্চ সম্ভবত এই বৈঠকটা হওয়ার কথা। নরেন্দ্র মোদী সেদিন নাগপুর যাবেন, একটি সরকারি প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, তারপর তার আরএসএস ভবনে যাওয়ার কথা এবং মোহন ভাগবতের সঙ্গে বৈঠক করার কথা। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে যে কেন মোহন ভাগবতের সঙ্গে হঠাৎ মোদীকে বসতে হলো। আসলে আরএসএস এবং বিজেপির মধ্যে একটা বড় দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্বটা আজকে না, বেশ কয়েক বছর ধরে তৈরি হয়েছে। এই দূরত্ব তৈরি হবার ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্ততপক্ষে নরেন্দ্র মোদী মনে করছেন যে এই দূরত্বটাকে মেটানো উচিত। এতদিন তারা চেষ্টা করেনি এবং 2024-এর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী প্রচার করতে করতে বুঝেছিলেন যে বহু জায়গায় আরএসএস কর্মীরা বসে গেছে এবং সেক্ষেত্রে তার নির্বাচনের ফলাফলে প্রভাব পড়বে। তাই ভোট চলাকালীনই তিনি আরএসএসের সদর দপ্তরে গেছিলেন প্রচারের শেষ করে যে মোহন ভাগবতের সঙ্গে বৈঠক করবেন, কিন্তু তখন মোহন ভাগবত নাগপুরে ছিলেন না। ফলে পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে 400 লক্ষ্যমাত্রা নিয়ে বিজেপি আটকে যায় 247-এ এবং বোঝা যায় যে কোথায় একটা দূরত্বটা তৈরি হয়েছে। এবং
পরবর্তী ক্ষেত্রে মোহন ভগবত খুব কড়া ভাষায় বর্তমান বিজেপির সর্বভারতীয় নেতৃত্বকে একটা আক্রমণ করে। অর্থাৎ আরএসএস যেভাবে দেখতে চায় তাদের দলের লোকদের, তাদের কর্মকাণ্ডে, ঠিক সেইভাবে মোদি, অমিত শাহ এবং নাড্ডারা চলতে চায় না। ফলে বিরোধটা সব কিছু নিয়ে চলছিল। এই মুহূর্তে বিরোধ হচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতি কী হবে। আরএসএস যার নাম দিচ্ছে এরা তিনজন মানতে পারছে না, বা বিজেপি মানতে পারছে না, আর বিজেপি যাদের নাম দিচ্ছে তারা আরএসএস মানতে পারছে না। ফলে এইটা শুধু সর্বভারতীয় ক্ষেত্রে নয়, এটা কোনো কোনো ক্ষেত্রে রাজ্যের সভাপতি নিয়োগের ক্ষেত্রেও এই একই জিনিস উঠে আসছে। ফলে ক্রমশ দূরত্ব বাড়ছে। এবং এই যে তুমি দেখেছো যে আরএসএস প্রধান পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে 10 দিন থেকে গেলেন, কোনো রাজ্যের নির্বাচনের আগে এই ধরনের ভূমিকা কোনো আরএসএসের সঙ্গ প্রধানের এখনো পর্যন্ত দেখা যায়নি, এবং বলেছে যে গোপনে কার্যত এবারে 26-এর ইলেকশন তারা পরিচালনা করবে। অর্থাৎ বিজেপির ওপর আর ভরসা করতে পারছে না আরএসএস, কারণ বিজেপির কাণ্ড কারখানা বা তাদের চাল চলন আরএসএসের পছন্দ হচ্ছে না। মূলত এই বিরোধগুলো ক্রমশ বাড়ছে, এবং বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে অল ইন্ডিয়া সভাপতির নাম এখনো পর্যন্ত বিজেপি ঘোষণা করতে পারছে না, এবং বেশ কয়েক মাস হয়ে গেল এই গ্যাপটা। ফলে একটা অসুবিধা তো সৃষ্টি হচ্ছে, একটা বিরূপ প্রতিক্রিয়া তো পড়ছে দেশের মধ্যে, সর্বত্র বিজেপির কর্মীদের মধ্যে। মূলত এই জায়গাটাকেই বোধহয় হালকা করতে, আলাপ আলোচনার মাধ্যমে একটা জায়গায় নিষ্পত্তি করতে, দেশের সরকার যেভাবে চলছে সবটা যে আরএসএস মেনে নিচ্ছে এমনটা নয়, আরএসএস যা চাইছে সেটাও বোধহয় আবার নরেন্দ্র মোদীরা মানতে পারছে না। একটা আমরা দেখেছিলাম মোহন ভাগবত সাম্প্রতিক অতীতে বলেছিলেন নিজেই নিজেকে ভগবান বলা উচিত নয়, যেটা নিয়ে খুব চর্চা হয়েছিল যে তাহলে ভগবান কে বলতে চাইছে। একদিকে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী বলেছিলেন নয়ন বায়োলজিক্যাল তত্ত্ব। ফলে সেই জায়গা থেকে এই কথার মানে ইঙ্গিত যদি প্রধানমন্ত্রী হন, আর সেই প্রধানমন্ত্রী যদি আজকে মোহন ভাগবতের সময়ে চান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, তার মানে কি বিজেপির মধ্যে যে মিথটা তৈরি হয়েছিল যে মোদির মুখ থাকলেই তারা নির্বাচনে সফল হবে, সেই মিথটা কি আস্তে আস্তে ভাঙছে? দেখো, তুমি মিথ যেটা বলো সেটা কি 2024-এর লোকসভা নির্বাচনে মিথ্যা কাজ করেছে? তারা তো বলেছিল আমরা 400 পার হবো একা, সেটা কি 247-এ থেমে গেছিল। তাদের তো বলাই যায় যে মিথ্যা কাজ করেনি। এই মুহূর্তে নরেন্দ্র মোদী ছাড়া বিজেপির কাছে অল্টারনেট এই মুহূর্তে কেউ নেই, ফলে বাধ্য হয়েছে তারা নরেন্দ্র মোদীকে করতে। কিন্তু গোটা বিজেপির মধ্যেই কিন্তু এখনো নরেন্দ্র মোদী বিরোধী একটা চক্র কিন্তু সক্রিয়, যারা আরএসএসের প্রচণ্ড ঘনিষ্ঠ। এই সবটা মিলিয়ে কিন্তু একটা আলোচনা, যে আলোচনা নিঃসন্দেহে গোটা দেশের প্রেক্ষাপটে অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং যে আলোচনার দিকে তাকিয়ে থাকবে এই দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো। কারণ কি হবে, সরকারটা কিভাবে চলবে, বিজেপি কিভাবে চলবে, রাজ্যে রাজ্যে বিজেপি কি পথ নেবে, নিঃসন্দেহে প্রধানমন্ত্রী এবং মোহন ভগবতের এই বৈঠকে সেটা একটা চিত্র পাওয়া যাবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। ফলে এই বৈঠক আগামী 30শে মার্চ যে বৈঠক এখনো পর্যন্ত হওয়ার কথা বলেই জানতে পারা যাচ্ছে। ফলে সেক্ষেত্রে সেই বৈঠকে আগামী দিনে কিভাবে পরিচালিত হবে ভারতীয় দিক নির্দেশ পাওয়া যেতে পারে। পাঞ্জাবে 1 বছর ধরে আন্দোলন কৃষকদের আদমি পার্টির যে সরকার, সেই যে আন্দোলন চালিয়েছিল জগজিৎ সিং ধল্লেওয়াল সহ আন্দোলনরত কৃষকদের সরিয়ে দেওয়া হয়েছে। जब से ये धरनाबाजी हो रही है, जब से ये किसानी जो अपने मांगों को लेके केंद्र सरकार के खिलाफ एक प्रोटेस्ट कर रहे हैं, क्योंकि 2 जगह पे प्रोटेस्ट हो रहा है पंजाब में, एक शंभू बॉर्डर पे, एक खनौरी बॉर्डर पे, और वो पंजाब के अंदर हो रहा है। और डिमांड्स किसकी है? डिमांड सेंटर के खिलाफ है, केंद्र सरकार के खिलाफ है, पर लेकिन धरना पंजाब में हो रहा है। उससे बहुत बड़ा नुकसान पंजाब का हो रहा है, क्योंकि जब
पंजाब में इंडस्ट्री आएगी, जब पंजाब में उद्योग आएगा, तो जो युवा जिसको रोजगार नहीं मिल रहा तो वो क्या करेगा, तो नशे में चला जाता है। तो नशे से वो तभी छुटकारा पाएगा जब उसको रोजगार मिलेगा। सो बिल्कुल ये बहुत बड़ी एक समस्या थी, तो उसको हमने हल किया। हम तो किसान भाइयों को बार बार रिक्वेस्ट करते हैं कि आप धरना करो, प्रोटेस्ट करो, पर लेकिन नेशनल हाईवे ना रोको, जो देश की लाइफलाइन है, जिससे पूरे पंजाब का व्यापार पूरे देश से जुड़ा हुआ है, उसको खोल दो, एक रास्ता ही खोल दो। पर लेकिन किसान भाई बिल्कुल उन्होंने हमारी मांग नहीं मानी, क्योंकि आम आदमी पार्टी डे वन से किसान के साथ खड़ी है, किसानों की मांगों के साथ खड़ी है। हमने बहुत सारे काम जो है पंजाब में किसानों की तरफ के लिए किए हैं। तो अब भी मैं समझता हूं जो धरना चुकाया गया उसका एक ही मात्र कारण है कि हम पंजाब में जब इंडस्ट्री आएगी तो पंजाब में पंजाब के युवा को, पंजाब के नौजवान को रोजगार मिलेगा और पंजाब से नशा खत्म। लेकिन किसान के साथ कहीं भी कोई सरकार अन्याय नहीं करे। किसानों के साथ एक जगह नहीं, न जाने कितनी बार अन्याय हो चुका है। मैं पूरी जानकारी करूंगा, लेकिन किसान के साथ कहीं भी कोई सरकार अन्याय नहीं करे। उनकी मांगों पर चर्चा हो, उनकी मांग कैसे पूरी हो उनको समझाया जाए। पंजाब पुलिसेर हाथे आटक हन कृषकरा, जे पंजाब एक बछर धरे प्राय कृषकरा एकगुच्छ दाबी दावा निये तारा आंदोलन चालाच्छिलेन एबं सेई आंदोलने आटक करा हयेछे जगजित सिंह धल्लेवाल सह कृषकदेर। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আম আদমি পার্টির সরকার একটা গণতান্ত্রিক আন্দোলনের উপর যেভাবে পুলিশ দিয়ে যেভাবে তাদের আটক করা হলো, সেটাকে কিভাবে রাজনৈতিক মহল ব্যাখ্যা করছে? দেখো অঙ্কুর, এই ব্যাপারটা বেশ তাজ্জব হয়ে যাওয়ার মতো ঘটনা। আমি তো বিস্মিত হয়ে গেছি যখন আমি প্রথম শুনতে পেলাম যে এরকম পুলিশ একটা অপারেশন করছে, সেটা যেন একেবারে যুদ্ধ লেগেছে এরকম একটা অপারেশন করছে। মানে শত শত পুলিশ তাদের সঙ্গে সেই বর্ম টর্ম ঢাল টাল নিয়ে গেছে, সেই যেন একবারে সাংঘাতিক কাণ্ড হচ্ছে। কি ব্যাপার না, এই যে 250 জন শম্ভু বর্ডারে খানাউল বা অন্য দু একটা জায়গায় আরও কিছু, সেই সব কৃষককে তুলে নিয়ে 10 মিনিটের মধ্যে সাফ করে দিয়েছে। 10 মিনিটের মধ্যে পাঞ্জাব পুলিশ সাফ করে দিয়েছে সব। ওরা কিছু ব্যারিকেড ইত্যাদি বানিয়েছিল, তার মধ্যে কিছু কংক্রিট স্ট্রাকচারও ছিল রাস্তার ওপরে, সে সমস্ত 1 ঘন্টার মধ্যে সব সাফ করে দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে ওই শম্ভু বর্ডার দিয়ে। এখন ঘটনাটা কি ঘটলো এটা নিয়ে কিন্তু খুবই মানে একটা বিস্ময়ের সৃষ্টি হয়েছে। একটা কথা হচ্ছে এই যে বুধবার কেন্দ্রীয় সরকারের সাথে এদের প্রতিনিধি দল বৈঠক করেছেন। এই বৈঠকটা 7ম বৈঠক। ওই প্রথম যখন এই পর্যায়ে আন্দোলন শুরু হয় 2024-এ, তারপরে এটা 7ম বৈঠক হলো। প্রথম 6টা বৈঠকের সঙ্গে এই 7ম বৈঠকটার একটা ফারাক হয়েছে বলে মনে করা হচ্ছে। সেই ফারাকটা হচ্ছে এই যে কেন্দ্রীয় সরকার এবং এই কৃষক নেতারা খানিকটা কাছাকাছি এসেছেন। অর্থাৎ কৃষক নেতারা যেটা দাবি করছেন, মিনিমাম সাপোর্ট প্রাইস ফর অল ক্রপস, সমস্ত শস্যের জন্য, এবারে কৃষিজাত পণ্যের জন্য মিনিমাম সাপোর্ট প্রাইস, সেটা কেন্দ্র আগে বলেছিল মেনে নেওয়া সম্ভবই না, অত টাকা পয়সাই থাকে না কেন্দ্রের কোষাগারে। এখন কৃষকরাও তাদের জায়গা থেকে একটু নড়েছেন, হয়তো কেন্দ্রও তাদের জায়গা থেকে একটু নড়েছে, হয়তো সব মিলিয়ে খানিকটা কাছাকাছি এসে ঠিক হয়েছে যে এই ব্যাপারটা আরো গভীরভাবে খতিয়ে দেখবার জন্য একটা। কিন্তু আশিস দা, এই সমস্যাটা ছিল কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষকদের, সেখানে পাঞ্জাব সরকার, আম আদমি পার্টির সরকার, তারা কেন এই উপযাচক হয়ে এতখানি তৎপরতা দেখালো? অঙ্কুর, আমি সেই কথাটাই বলছি যে এই যে বিজেপির কাছাকাছি এলো কৃষক নেতারা, এটা পাঞ্জাবের আপ সরকারের পক্ষে খুবই অস্বস্তিজনক ব্যাপার। এর আগে যখন পাঞ্জাবে নির্বাচন হয়েছে, আপ জিতেছে, তখন এই কৃষক নেতাদের সমর্থন তারা পেয়েছিল, অনেকের সমর্থন তারা পেয়েছিল। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে ভগবন্ত সিং মানের সরকারের সাথে এই কৃষক নেতাদের একটা খুব দূরত্ব তৈরি হয়েছে। এই সপ্তাহ দেড়েক আগের ঘটনা, এই কৃষক নেতাদের একটা মিটিংয়ে গেছিলেন এই মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, সেখানে খুব তর্কাতর্কি হয় এবং তর্কাতর্কি এমন পর্যায়ে পৌঁছয় যে মিটিংয়ের মাঝখানে ভগবন্ত সিং মান বৈঠক ছেড়ে চলে যান। তখনই বোঝা গিয়েছিল যে কুছ হতা হয়, কিছু একটা হচ্ছে ব্যাপারটার মধ্যে। এরপরে যখন কেন্দ্রের সঙ্গে আলোচনায় কৃষক নেতারা
কেন্দ্রের কথার কাছাকাছি আসার একটা ইঙ্গিত মেলে, তখনই পলিটিক্যাল সিদ্ধান্ত হয়। পাঞ্জাবে এটা পলিটিক্যাল সিদ্ধান্ত, রাস্তা খালি করার ব্যাপার হলে এইরকম যুদ্ধকালীন অপারেশন চালানো হতো না। পলিটিক্যাল সিদ্ধান্ত হয় যে এবার এটাকে তুলে দিতে হবে, এবং সেই কাজ হয়েছে। আমরা দেখেছি অখিলেশও সমর্থন করেননি, আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ও সমর্থন করেননি। সুতরাং ইন্ডিয়া জোটের মধ্যে তথাকথিত ইন্ডিয়াই যদি বলেন আপনি, যে লোকসভার সময় যেটা তৈরি হয়েছিল তারই অংশীদারেরা, আপতার মধ্যে আছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিও আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসও আছে। ভিন্ন ভিন্ন সুরে কথা বলা হচ্ছে কৃষক আন্দোলন নিয়ে এই মুহূর্তে, এবং সম্ভবত কৃষক আন্দোলনের যে ঝাঁজটা বিজেপি এতদিন অনুভব করছিল, সেই ঝাঁজটা সম্ভবত বিজেপির থেকে ঘুরে গিয়ে আপ বা অন্যদের দিকে সরে যেতে পারে, এরকম একটা রাজনীতির সম্ভাবনা তৈরি হয়েছে। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে বিধানসভায় হট্টগোল, তুমুল বিক্ষোভ বিজেপির। অধিবেশন থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের। স্পিকারের বিরুদ্ধে স্লোগান, শাউটিং, পোড়ানো হলো স্পিকারের কুশপুতুল। সদনের বাইরে কাগজ ছিঁড়ে আগুনে পুড়িয়ে প্রতিবাদ গেরুয়া বিধায়কদের। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র বারুইপুরে প্রতিবাদ কর্মসূচি নিয়েছিলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার নেতৃত্বে বারুইপুরে যখন বিজেপি বিধায়করা এই প্রতিবাদ কর্মসূচি করতে গিয়েছিলেন, সাধারণ মানুষের প্রতিরোধের মুখে পড়েছিলেন বলে অভিযোগ করেন তারা। এদিন যখন সকালবেলায় বিধানসভার অন্দরে অধিবেশন শুরু হয়, সেখানে আলোচনা চেয়ে বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে দাবি জানানো হয়। যদিও বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট বিষয়টি নাকচ করে দেওয়ার পরে বিধানসভার অন্দরে কালো পতাকা দেখানো থেকে শুরু করে এই গেটের সামনে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করে বিজেপি পরিষদীয় দলের নেতারা। স্পিকার তুমি চেয়ার ছাড়ো, স্পিকার তুমি চেয়ার ছাড়ো, কেন স্পিকার তুমি জবাব দাও। মানুষ হিসাবে স্পিকার সাহেব কতখানি দলদাস আজকে তিনি বুঝতে পেরেছেন। তার ফলে যে স্পিকার সাহেব একটা কাগজ ছিঁড়লে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন, আমাকে উনি কয়েকবার অগ্নিদিকে, বিশ্বনাথ কারক, বঙ্কিম ঘোষ সহ অনেককে বারংবার সাসপেন্ড করেছেন। আজকে ওয়েলে নেমেছিলাম, মেরুদণ্ডহীন স্পিকার। কিভাবে আমি যখন চেয়ারে অধিষ্ঠ হয়েছি তখন কিভাবে আমি অধিষ্ঠ হয়েছি সেটাও ওরা জানে, এবং স্পিকার চেয়ার কখন কিভাবে ছাড়বে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রয়েছে, সংবিধানে রয়েছে। কিন্তু এইভাবে চিৎকার করে স্পিকারের দিকে দৌড়ে এসে চেয়ার ছাড়ানো এইসব কোনোদিন হয়নি, এবং ওরা এই যে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। কোথাও গিয়ে কি রাজনৈতিক যে সৌজন্য সেটা কি হারিয়ে যাচ্ছে? রাজনৈতিক মোকাবিলা তো রাজনৈতিকভাবেই করতে হবে। ভারতবর্ষে কেন এ রাজ্যে 34 বছরের বাম জমানাতেও কখনো কোনোদিন দেখা যায়নি যে এ রাজ্যে যখন হাসিম আব্দুল হালিম তিনি বিধানসভার স্পিকার ছিলেন, তার বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দল কখনো এইভাবে বিধানসভার গেটে কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানিয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি রাজনৈতিক সৌজন্যতার সংজ্ঞা ক্রমশই বদলে যাচ্ছে? প্রশ্ন উঠছেই। ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়, কলকাতা টিভি।
সবার যত স্বপ্ন তার পূরণের দায় মেটাই, সব আশাকেই সফল করি আমার জীবনে। প্রোটিন, ফাইবার আর প্রাণশক্তিতে ভরা আমন্ড প্রতিদিন। জামিন পেলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন শান্তনু। আপনারা জানেন সিবিআই তার বিরুদ্ধে অভিযোগ করেছিল এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্তে সিবিআই যে মামলা ছিল সেই মামলাতে জামিন পেয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। এর আগে ইডির মামলাতেও জামিন পেয়েছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, এবার সিবিআই মামলাতেও জামিন পেলেন তিনি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছিল সিবিআই এবং ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই মামলায় এর আগেই জামিন পেয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। এবার সিবিআই মামলাতেও জামিন পেলেন তিনি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। ইডি মামলার পর সিবিআই মামলাতেও জামিন পেলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, তাহলে কি এবার জেল থেকে মুক্তি পাবেন রিয়া, এবং কি শর্ততে তাকে সিবিআই মামলায় জামিন দিল আদালত? জানিয়ে রাখবো যে শান্তনু ব্যানার্জি যে ইতিমধ্যেই জামিন মঞ্জুর করেছে, সিবিআই এর স্পেশাল আদালত সেই জামিন মঞ্জুর করেছে এবং সিবিআই স্পেশাল আদালত সেই জামিন মঞ্জুর করেছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে শান্তনু ব্যানার্জি ইডি মামলাতে আগেই জামিন পেয়েছিল প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে। এবার সিবিআই মামলাতেও আজ শুনানি ছিল এবং সেখানে বেল অ্যাপ্লাই করা হয়েছিল শান্তনু ব্যানার্জির তরফ থেকে। সেখানে 1 লাখ টাকার বন্ডে তাকে জামিন মঞ্জুর করা হয়েছে এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে 1 লাখ টাকার বন্ডে যেমন জামিন মঞ্জুর করা হয়েছে সেরকমই একাধিক শর্তাবলী দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে কোর্টের পারমিশন ছাড়া কোথাও যেতে পারবে না, আইওকে ইনফর্ম করতে হবে এবং সাক্ষীকে কোনোভাবে প্রভাবিত বা এভিডেন্স ট্যাম্পারিং করতে পারবে না, ফোন নাম্বার বা ইমেল আইডি যদি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে কিন্তু জানাতে হবে, অর্থাৎ আইওকে ইনফর্ম করতে হবে এবং পাসপোর্ট জমা রাখতে হবে। নিজের যে জুরিসডিকশন রয়েছে থানা, সেই জুরিসডিকশনের বাইরে বেরোতে পারবে না, অন্য স্টেটে গেলে ইনফর্ম করতে হবে কোর্টকে এবং আইওকে। এরকম একাধিক শর্তাবলী দেওয়া হয়েছে এবং তারপরেই যেটা দেখা গেল যে 1 লাখ টাকার বন্ডে তাকে জামিন মঞ্জুর করা হয়েছে শান্তনু ব্যানার্জিকে এবং ইডিতে আগেই জামিন সে পেয়েছিল, হাইকোর্ট থেকে সেই জামিন পেয়েছিল। এবার সিবিআই এর যে স্পেশাল আদালত তাকে জামিন মঞ্জুর করলো আজকে। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। হাইকোর্টে ফের ওবিসি শংসাপত্র মামলা, জরুরি জনস্বার্থ মামলার অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। অভিযোগ ফের রাজ্য জুড়ে ত্রুটিপূর্ণ ওবিসি সমীক্ষা। হাইকোর্টে বাতিল হওয়া 113টি সম্প্রদায়ের ওপরে সমীক্ষা বন্ধের আবেদনে নতুন জনস্বার্থ মামলা অমল চন্দ্র দাসের। জনস্বার্থ মামলার অনুমতি দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্যের মোট জনসংখ্যার ওপর সমীক্ষা করে প্রকৃত ওবিসি খুঁজে বের করার আবেদনও করা হয়েছে এই মামলায়। অমল চন্দ্র দাসের মামলাতেই বাতিল হয় প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট, যা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। মাওবাদী দমনে আবারও বড়সড় সাফল্য। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত 22 মাওবাদী। ছত্তিশগড়ের কাঁকে বিজাপুরে পুলিশি অপারেশন, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, আইইডি এবং গোলা বারুদ। সকাল 7টায় নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই অভিযান শুরু হয়। মাওবাদীদের পক্ষ থেকে আইইডি ব্লাস্টও করা হয়, যে আইইডি ব্লাস্টে এক নিরাপত্তা রক্ষীর নিহত হয়েছেন, 2 জন গুরুতর আহত। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী হাসপাতালে। অন্যদিকে গত জানুয়ারি মাস থেকেই চলছে এই অভিযান। ওড়িশা, মহারাষ্ট্র, ছত্তিশগড় 3টি রাজ্যে এই আন্তঃরাজ্য অপারেশন চালানো হচ্ছে, যে অপারেশনে এখনো পর্যন্ত 200 মাওবাদী নিহত হয়েছে বলেই দাবি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং আপনারা জানেন গত ফেব্রুয়ারি মাসেই 31 জন মাওবাদীর মৃত্যু হয়েছিল এই নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের যে এনকাউন্টার হয়
সেই যুদ্ধে 31 জন মাওবাদী নিহত হয়েছিল। এবার আবার ছত্তিশগড়ে 22 জন মাওবাদীর মৃত্যু হলো এনকাউন্টারে। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন 4টে 4 দিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবরে। ফের অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায়, শিক্ষা দুর্নীতি মামলায় তিনি এই মুহূর্তে রয়েছেন বিচার বিভাগীয় হেফাজতে। এবং পার্থ চট্টোপাধ্যায় সাম্প্রতিক অতীতেও আমরা দেখেছি তিনি অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে, আবারও ফের অসুস্থ হয়ে পড়েছেন। প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। তার হাঁটতে সমস্যা হচ্ছে বলেই জানতে পারা যাচ্ছে। হাঁটতে পারছেন না পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বিশ্বের গৌরবময় সম্মাননা গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা নরওয়ের হলবার্গ পুরস্কার প্রাপককে। মমতাকে চিঠিতে কৃতজ্ঞতা জ্ঞাপন প্রেসিডেন্সির প্রাক্তনের। মুখ্যমন্ত্রীর অসাম্প্রদায়িক ভাবমূর্তিকে সমর্থন করেছেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। I'm very humble, and my many humble regards to her. She is really doing very good things, and we are proud of her. And yes, I have seen her letter, and where it mentioned also that you are working for the weaker section. I love that. I'm really like this line. We have to work for the underprivileged class, the weaker section. All the people are lovable to us. So I'm really honored for that. আরজিকর কাণ্ডে বাবা মার আবেদনের দ্রুত শুনানি চেয়ে দৃষ্টি আকর্ষণ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হলো নির্যাতিতার বাবা মার পক্ষ থেকে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে শুনানি গ্রহণ করতে পারবে বলেই দাবি আবেদনকারীর। সোমবার এই মামলার পরবর্তী শুনানি। আপনাদের জানিয়ে রাখি, এর আগেই সিবিআই এর যে তদন্ত, সেই তদন্ত সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছিলেন আরজিকর নির্যাতিতার বাবা মা, এবং সে বিষয়ে শীর্ষ আদালতে তারা মামলাও করেন। শীর্ষ আদালত এই মামলাটি শোনার বিষয়ে কলকাতা হাইকোর্টকে নির্দেশ দেয়। তারই প্রেক্ষিতে যাতে দ্রুত শুনানি হয় তার জন্য আবেদন করেন নির্যাতিতার বাবা মা। আগামী সোমবার এই মামলার শুনানি হবে। আরজিকর আন্দোলনের মুখ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে বদলি করা হলো। দার্জিলিংয়ে সুবর্ণ গোস্বামীকে বদলি করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। দার্জিলিংয়ে কি পদে বদলি করা হলো আরজিকর আন্দোলনের মুখ সুবর্ণ গোস্বামীকে? দেখো, যেটা স্বাস্থ্য ভবনের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে, সেই নির্দেশিকায় স্পষ্টত বলে দেওয়া হয়েছে পূর্ব বর্ধমানের ডেপুটি CMH2 পদে বহাল ছিলেন সুবর্ণ গোস্বামী। তাকে অতি সত্বর দার্জিলিং এর যে টিবি হাসপাতাল রয়েছে সেখানকার সুপার পদে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে বদলি করা হয়েছে দার্জিলিং এ। তবে এই ঘটনা কিন্তু রুটিন বদলি বলেই জানাচ্ছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে। কিন্তু ডাক্তারদের যে মহল রয়েছে, সিনিয়র চিকিৎসকরা রয়েছেন যারা মূলত আরজিকর আন্দোলনের সামনের সারিতে ছিলেন, তাদের তরফ থেকে বিষয়টিকে মোটেও রুটিন বদলি হিসেবে তারা দেখছেন না। তারা যেটা স্পষ্টত জানাচ্ছেন যে প্রতিহিংসা পরায়ণ হয়েই সুবর্ণ গোস্বামীকে বদলি করে দেওয়া হয়েছে উত্তরবঙ্গে। প্রসঙ্গক্রমে তিনি 7 বছর উত্তরবঙ্গে চাকরি করেছেন এবং গত 8 মাসে তাকে 5 বার বদলি করা হয়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন সমস্ত সিনিয়র চিকিৎসকেরা। এবং এই ঘটনাকে স্বাভাবিকভাবে তারা দেখছেন না, কারণ তারা যেটা দাবি করছেন যে যেহেতু আরজিকরের মতো একটি ঘটনায় সুবর্ণ গোস্বামী সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন এবং বিভিন্ন বিষয়ে তিনি মুখ খুলেছিলেন, সেই কারণে তাকে প্রতিহিংসার বশে তাকে বদলি করা
হচ্ছে এবং সেই কারণে সুবর্ণ গোস্বামী বদলির নির্দেশিকা তড়িঘড়ি আজ সকালে জারি করা হয়েছে। বিরোধী বদলির যে নির্দেশিকা তার নিয়ম মেনে করা হয়নি বলেই ডাক্তারদের একটা অংশ জানাচ্ছেন। কিন্তু স্বাস্থ্য ভবনের তরফ থেকে যেটা আমরা জানতে পারছি যে এই বদলি একদমই রুটিন বদলি, অর্থাৎ নিয়ম মাফিক যেভাবে সমস্ত সরকারি কর্মীদের বদলি করা হয় সেই নির্দেশিকা মেনেই বদলি করা হচ্ছে সুবর্ণ গোস্বামীকে। কিন্তু তাতেও যারা সিনিয়র চিকিৎসক রয়েছেন তারা কিছুতেই দ্বন্দ্বে রাজি নন এবং সুবর্ণ গোস্বামী তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে তাকে বদলি করে দিলেও তার যে আন্দোলনের পথ তা রোখা যাবে না। তিনি উত্তরবঙ্গে তাকে বদলি করা হলেও তিনি রাস্তাতেই থাকবেন এবং আর্যিকর নিয়ে তার আন্দোলন তিনি চালিয়ে যাবেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। বুধবার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিল। সেই মিছিলে হামলা করা হয় বলে অভিযোগ করা হয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। বিরোধী দলনেতার কনভয়ে আক্রমণ করা সত্ত্বেও কেন এফআইআর দায়ের করা হয়নি, এফআইআর করার নির্দেশ দেওয়া হোক, কলকাতা হাইকোর্টের কাছে এমনই আবেদন নিয়ে দ্বারস্থ হয়েছে ভারতীয় জনতা পার্টি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই বিষয়ে আগামী সোমবার দিন শুনানি রয়েছে। আপনারা জানেন বুধবার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপের কারণেই তারই বিধানসভা ক্ষেত্রে গিয়ে রাজনৈতিক কর্মসূচি ছিল ভারতীয় জনতা পার্টির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্বয়ং গিয়েছিলেন, কিন্তু রাস্তায় একদিকে যেমন কালো পতাকা বা গো ব্যাক শুনতে হয় বিরোধী দলনেতাকে, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়েছে, শুভেন্দু অধিকারীর কনভয়ে আক্রমণ করেছে বলেও অভিযোগ করে রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। তারই প্রেক্ষিতে কেন এফআইআর দায়ের করা হলো না, সেই এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হোক পুলিশকে, এমনই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। সোমবার এই মামলার শুনানি রয়েছে। যুদ্ধবিরতিতে আংশিক সম্মতি দিয়েও ইউক্রেনে হামলা রাশিয়ার। আপনারা সকলেই জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটা ঘন্টা দুয়েকের ফোনালাপ হয়, যে ফোনালাপের পর 30 দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতির যে প্রস্তাব রাখা হয়েছিল ট্রাম্পের পক্ষ থেকে, সেই প্রস্তাবে সম্মত হয়েছে রাশিয়া, এমনটাই আমরা জানতে পেরেছিলাম। কিন্তু এই সম্মত হওয়ার পরেও ফের হামলা হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি কি শর্ত থাকছে, কি পরিস্থিতি এই মুহূর্তে কূটনৈতিকভাবে, বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ঠিক কেন এটা হলো? যুদ্ধবিরতির মানে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েও এই হামলার কি ব্যাখ্যা জানতে পারা যাচ্ছে? দেখো, এটা সাময়িক যুদ্ধবিরতি বলা যায় না, এটাকে আংশিক বা সীমিত যুদ্ধবিরতি বলা যায়, বা আদৌ যুদ্ধবিরতি বলা যায় না। যুদ্ধের একটা বিশেষ চরিত্র সম্পর্কে একমত হয়েছে তারা, সেটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে হানা দেওয়া হবে না, আর কিছু নয়। মানে যুদ্ধের অন্য সব মানে প্রকরণই চালু থাকবে, শুধু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে হানা দেওয়া হবে না। এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে হানা না দেওয়া বা হাসপাতাল স্কুলের মতো জায়গায় হানা না দেওয়া, বোমা না ফেলা, এগুলো সাধারণভাবে প্রচলিত আছে যে যুদ্ধে এইসব জিনিসগুলোকে বাদ দিতে হয়। যেমন ধর্মঘটে দুগ্ধ সরবরাহ বাদ দেওয়া হয়, সেই রকম বলা টলা হয় এরকম। কিন্তু যুদ্ধ আর প্রেমে তো কোনো আইন চলে না, সুতরাং সব জায়গাতেই বোমা পড়ে। ইউক্রেনের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল এই ইউক্রেন। তখন এই ইউক্রেনের নানান কারণে এখানে কিছু বিরল ধাতু বেশি পাওয়া যায় বলে এখানে অনেক পরমাণু শক্তি কেন্দ্র গড়ে উঠেছিল। এই পরমাণু শক্তি কেন্দ্রগুলোর একটা খুব বড় কেন্দ্র এই মুহূর্তে রাশিয়ার দখলে চলে গেছে। আরও কয়েকটি পরমাণু শক্তি কেন্দ্র রয়েছে। এগুলোর উপরে যদি বোমা পড়ে বা মর্টারের গোলা এসে ক্রমান্বয়ে লাগতে থাকে এবং তাতে যদি ওখান থেকে মানে পরমাণু বিকিরণ হতে থাকে, তাহলে সেটা শুধু ইউক্রেন নয়, শুধু রাশিয়া নয়, গোটা বিশ্বের পক্ষে বিপজ্জনক। এই পরিপ্রেক্ষিতে
ট্রাম্পের সাথে পুতিনের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, বোঝাপড়া হয়েছিল যে পরমাণু শক্তি কেন্দ্রগুলোর উপরে আক্রমণ চালানো হবে না। জেলেনস্কি বলছেন যে রাশিয়া বা পুতিন সেই বোঝাপড়া মানছেন না। ওই বোঝাপড়ার কিছুক্ষণ পরে, কয়েক ঘন্টা পরেই পরপর আক্রমণ করা হয়েছে, ইউক্রেনের দিকে আক্রমণ করা হয়েছে। কিন্তু জেলেনস্কি এটা বলেননি, তার কথা আমরা দেখাচ্ছি এখানে, যদিও তিনি তাদের ভাষায় বলছেন, একটু ইংরেজিতে ডাব করা আছে। যদিও জেলেনস্কি বলছেন যে কয়েক ঘন্টা পরে আক্রমণ করা হয়েছে, কিন্তু জেলেনস্কি এটা বলেননি যে শক্তি কেন্দ্র আক্রান্ত হয়েছে। জেলেনস্কি এটা না বলাতে পুতিন কিভাবে ওই আংশিক বা সীমিত যুদ্ধ বিরতি ভাঙলেন সেটা পরিষ্কার নয়। যুদ্ধবিরতি পুরো যুদ্ধের ওপরে, সব ধরনের যুদ্ধের প্রকরণের ওপরে হয়েছে, এমনটা কেউই বলেননি। ট্রাম্পও বলেননি, পুতিনও বলেননি, জেলেনস্কিও বলেননি। যাই হোক, জেলেনস্কি এইরকম একটি কথা বলবার পরে ট্রাম্পের সঙ্গে তার কথা হয় গতকাল, এবং সেখানে প্রায় 1 ঘন্টা ট্রাম্পের সঙ্গে কথা হয়। সম্ভবত ট্রাম্প জেলেনস্কিকে জানিয়েছেন যে পুতিনের সঙ্গে ঠিক কী কথা হয়েছে এবং আগামী দিনে কী কথা হতে পারে, এই কথাবার্তা জানা যাচ্ছে। এবং এরপরে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের কথাবার্তা, সেই কথাবার্তা সৌদি আরবে হবে এবং উভয় পক্ষের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে কথাবার্তা হবে, হয়তো জেড্ডাতে কথাবার্তা হতে পারে। ইতিমধ্যে ইউক্রেনে যুদ্ধের পরিস্থিতি আর কোন দিকে যায় সেদিকে নিশ্চয়ই আমরা নজর রাখব। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। সেক্ষেত্রে আগামী দিনে যুদ্ধবিরতি কি তাহলে হওয়ার কোনো সম্ভাবনা তৈরি হবে আগামী বৈঠকে? দেখে নেব এই প্রতিবেদন। মঙ্গলবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেন পুতিন। প্রায় 90 মিনিট কথা বলার পর শেষ পর্যন্ত কেবলমাত্র ইউক্রেনের অসামরিক পরিকাঠামো এবং জ্বালানি ক্ষেত্রে 30 দিন হামলা না চালানোর প্রতিশ্রুতি দেন রুশ প্রেসিডেন্ট। কিন্তু তারপরে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির দাবি, যুদ্ধবিরতিতে মৌখিক সায় দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই লাগাতার কিয়েভে হামলা চালিয়ে গিয়েছে মস্কো। আক্রমণের ঝাঁজ এখনও অব্যাহত রেখেছে রাশিয়া। এরপর বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে প্রায় 1 ঘন্টা কথা বলেন ট্রাম্পের কাছে রাশিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে ট্রাম্প জানান, নিরাপত্তার স্বার্থে সেদেশের জ্বালানি ক্ষেত্রগুলির নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারে আমেরিকা। পুরো ফোনালাপে যুদ্ধবিরতি নিয়েই কথা হয় দুই দেশের প্রধানের। জেলেনস্কির সঙ্গে আলোচনাকে খুব ভালো বলেই অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার কথায় ইউক্রেন এবং রাশিয়া দু দেশের প্রয়োজনীয়তা বুঝে তাদের একমত করার চেষ্টা চলছে। তবে কবে হবে যুদ্ধবিরতি সে প্রশ্ন এখনো অধরা। কলকাতা টিভি। 2 মাসে মার্কিন শেয়ার বাজার খুইয়েছে $4 লক্ষ কোটি। 20 জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর মার্কিন বাজারে ধস। বাজার নির্ভর ফান্ডে টাকা রেখে ক্ষতির মুখে পড়েছেন মার্কিন আম আদমি। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রবীণরা। খুব স্বাভাবিকভাবেই এর ফলে উদ্বিগ্ন মার্কিন সমাজ। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উল্টো সুর মার্কিন যুক্তরাষ্ট্রের। হিংসা বন্ধে বাংলাদেশের যে অন্তর্বর্তী প্রশাসন তারা যে সমস্ত উদ্যোগ নিচ্ছে তাতে আশান্বিত বলেই জানাচ্ছে মার্কিন স্বরাষ্ট্র দপ্তর। বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছে মার্কিন প্রশাসন, এই কথা বলা হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে সাম্প্রতিক অতীতে বাংলাদেশের যে পরিস্থিতি, সংখ্যালঘু নিপীড়ন যেভাবে হয়েছিল তার নিন্দা করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, এবং সেই নিন্দার সূচক যে সমস্ত বক্তব্য তা কখনো মার্কিন প্রেসিডেন্ট, কখনো হোয়াইট হাউস বা কখনো বিভিন্ন সরকারি আধিকারিকের মুখ থেকে আমরা পেয়েছিলাম। তারপরে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসনের বর্তমান ভূমিকা নিয়ে এতটা আশাবাদী হয়ে বিবৃতি দেওয়া, আবারও এই উল্টো সুর
অবশ্যই এই বিষয়টি চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে। তেরো জন মৎস্যজীবীকে ছেড়ে দিল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় তাঁরা জেলবন্দী ছিলেন। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়েন ভারতীয় মৎস্যজীবীরা। তারপরেই তাঁদের গ্রেপ্তার করে শ্রীলঙ্কার পুলিশ। জেল মুক্তির পর 13 জন ভারতীয় মৎস্যজীবী চেন্নাইতে পৌঁছেছেন। বিমানবন্দরে মৎস্য বিভাগের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সেদেশে হিন্দুদের ওপর অত্যাচার প্রসঙ্গে আরএসএস এর নীতি নির্ধারক সভার বার্ষিক বৈঠকে প্রস্তাব আনতে চলেছে আরএসএস। এ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এই প্রস্তাব যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শুরু থেকে বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দু নিপীড়ন নিয়ে সরব হয়ে রয়েছে আরএসএস। পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে সেই তাস খেলার চেষ্টাতেই এই প্রস্তাব বলে মনে করা হচ্ছে। পাখির চোখ পশ্চিমবঙ্গের ভোট, আরএসএস বৈঠকে বাংলাদেশ প্রস্তাব। অশান্ত প্রতিবেশী। 5ই আগস্ট বাংলাদেশে পট পরিবর্তনের পর থেকেই পাশের দেশে হিন্দুদের ওপরে অত্যাচারের অভিযোগে সরব হয় আরএসএস। 21 থেকে 23 মার্চ আরএসএস এর সর্বোচ্চ নীতি নির্ধারক সভা অখিল ভারতীয় প্রতিনিধি সভার 3 দিনের বৈঠক। সেই বৈঠকেই এবার বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন সংক্রান্ত আলাদা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে বেঙ্গালুরুতে হতে চলা দলের বার্ষিক বৈঠকে এই প্রস্তাবের সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে, কারণ গোটা 1 বছর সংগঠনের রণকৌশল ওই বৈঠকেই স্থির হয়। আরএসএস এর মুখপাত্র সুনীল আম্বেকর জানিয়েছেন, বৈঠকে মূলত 2টি প্রস্তাব নেওয়া হবে। প্রথম প্রস্তাবে বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘু সমাজের ওপরে নির্যাতন নিয়ে প্রসঙ্গ উঠে আসবে। এবছর আরএসএস শতবর্ষ পূর্ণ করছে, কিভাবে তা পালন হবে তা নিয়ে দ্বিতীয় প্রস্তাব আনা হবে। যদিও ঔরঙ্গজেবের সমাধি বিতর্ক নিয়ে নাগপুর উত্তাল হলেও সে বিষয়ে কোনো কথা বলতে চাননি আম্বেকর। সংঘর্ষের পিছনে বিশ্ব হিন্দু পরিষদের যোগের বিষয়টিও মানতে চাননি তিনি। বাংলাদেশের হিংসা নিয়ে আরএসএস নেতৃত্ব মনে করে প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের ওপর ব্যাপক অত্যাচার চালাচ্ছে ইসলামী মৌলবাদীরা। খুন, অগ্নিসংযোগ, মহিলাদের সম্ভ্রম নষ্ট, লুটপাট সহ অসামাজিক কাজ বেড়ে চলায় পরিস্থিতি যথেষ্টই উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। এর আগে প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রের কাছে দরবার করে আরএসএস। আগামী 1 বছর বাংলাদেশ নিয়ে পূর্ব ভারতে ব্যাপক প্রচারে নামবে দল। এ রাজ্যের বিধানসভা ভোটের দিকে তাকিয়েই বাংলাদেশে হিন্দু নিপীড়ন প্রসঙ্গে প্রস্তাব ও তারপরে বৈঠকে দিনভর আলোচনার পরিকল্পনা রয়েছে আরএসএস নেতৃত্বের। কলকাতা টিভি। আরজেডি নেতা লালু প্রসাদ যাদব এবং তার পরিবারের পক্ষে এবার পোস্টার পড়ল লালু প্রসাদ যাদবের বাসভবনের পাশেই। সেই পোস্টারে লেখা রয়েছে, টাইগার জিন্দা হ্যায় ঝুঁকেগা নেহি। লালু প্রসাদ যাদব এবং তার পুত্র তেজস্বী যাদবের ছবি সহ এই পোস্টার পড়েছে। টাইগার জিন্দা হ্যায় ঝুঁকেগা নেহি এমনই পোস্টার পড়েছে সেখানে। আপনারা জানেন যে ল্যান্ড ফর জব যে কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারিতে ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করা হয়েছিল লালু প্রসাদ যাদবকে, এবং সেই তলবের পরে অভিযানও চালানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। তারপরেও তার দলের সমর্থকরা যে তার পাশে রয়েছেন সে কথা বোঝাতেই সমর্থকরা তার বাসভবনের পাশেই এই পোস্টার দিল। ওয়াটগঞ্জ থানা এলাকার অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হলো কলকাতা পুরসভাকে। এই নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। 3 তলা থেকে 6 তলা করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রেক্ষিতেই এই নির্দেশ। আপনাদের জানিয়ে রাখি, 3 তলা থেকে 6 তলা করার ফলে সেই বাকি যে অতিরিক্ত 3টি তলা করা হয়েছিল তা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। কলকাতা পুরসভাকে এই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কলকাতা পুরসভাকে ভর্ৎসনাও করা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। সরাসরি কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারকে কেন তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না সেই প্রশ্নও তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ৯/৬ নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন প্রধান বিচারপতি। দিনহাটা, কোচবিহারের দিনহাটা পুরসভার চেয়ারম্যানকে এ বিষয়ে শোকজ করা হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে। আবাস যোজনায় যে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে তা বেআইনি, চেয়ারম্যানের বিরুদ্ধে কেন পদক্ষেপ নয় সেই প্রশ্ন তুলে দিয়েছেন প্রধান বিচারপতি। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ৯/৬ নিয়ে প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি। কোচবিহারের দিনহাটায় যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তা ৯/৬ হয়েছে বলেই বক্তব্য কলকাতা হাইকোর্টের। চেয়ারম্যানের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হবে না সেই প্রশ্ন তুলে দিলে কলকাতা হাইকোর্ট। শুক্রবার দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা জানানো হলো আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। কমলা সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। ঝোড়ো হাওয়া বিপুল বেগে বইবে বলেই জানতে পারা যাচ্ছে। বেশ কয়েকটি জেলা দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে বৃষ্টি, আজও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। 50 থেকে 60 কিলোমিটার বেগে হাওয়া বয়ে যাবে বলেই জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আসলে সেই জলীয় বাষ্পের প্রবেশেই এই বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। 4টে 4 দিক এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।